প্লিজ স্যার, 57 মিনিট গেছে গা। ওকে ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমাদের আজকের যে টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করব, আমাদের উপস্থাপনায় আমি আলমগীর হোসেন। কেমিস্ট্রি, তোমরা তো জানো তোমাদের কোড নাম্বার 65913, জানো তো, মুখস্থ হয়েছে তো। জি স্যার। আজকে যে ক্লাসটাতে আমরা শিখব সেটা হচ্ছে যে আইসোটোন, আইসোবার। গতদিনে আমরা কিন্তু আইসোটোপ শিখেছিলাম, তাই না? আজকে আমরা আইসোটোন, আইসোবার, হুন্ডের নীতি, আপবাউ নীতি এগুলো সম্পর্কে জানবো। তারপর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানবো, পলির বর্জন নীতি সম্পর্কে জানবো। এই যে আজকে এইগুলো নিয়ে জানবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এই চ্যাপ্টারটা আজকে যেটাগুলো নিয়ে আলোচনা করবো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় আসে। পলির বর্জন নীতি লিখতে বলে, ইলেকট্রন বিন্যাস করতে বলে, হুন্ডের নীতি, আপবাউ নীতি কি, এগুলো তোমাদের লিখতে বলে। আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি সেটা হচ্ছে পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন। চলো দেখে নেওয়া যাক। আমরা আইসোটোপ তো আমরা জেনেছিলাম যে ভর সংখ্যা আলাদা হয় বা ভিন্ন ভিন্ন হয়, তাই না? জি স্যার। মনে আছে? এখন আইসোটোনটা কি হয় দেখো। আইসোটোন হচ্ছে যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। মানে নিউট্রন সংখ্যা সমান থাকবে, আবার প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা ভিন্ন থাকবে। এই যে প্রোটন সংখ্যা আর এই ভর সংখ্যা, ঠিক আছে? এটা যদি ভিন্ন থাকে তাহলে সেটাকে আমরা বলবো আইসোটোন। যেমন এখানে কার্বনের একটা উদাহরণ দেওয়া আছে, অক্সিজেনের একটা উদাহরণ দেওয়া আছে। দেখো 6 আর 14, 8 এবং 16 উভয় পরমাণুতে দেখো নিউট্রন সংখ্যা একই, মানে 8টি, কিন্তু ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা অসমান। তাই এরা পরস্পরের আইসোটোন। এখন আমি তোমাদের কাছে একটা কোশ্চেন থ্রো করতে যাচ্ছি। নিউটন সংখ্যা একই মানে 8 বলতেছে, ভাই বলতে পারবা? যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি। 14 থেকে 6 বাদ দিলে কত? 8। আর 16 থেকে 8 বাদ দিলে কত? 8। এটা হচ্ছে নিউটন সংখ্যা। তার মানে কি, এর নিউটন সংখ্যা এবং এর নিউটন সংখ্যা, কার্বন এবং অক্সিজেন দুইটারই নিউটন সংখ্যা কি সমান। কিন্তু দেখো জি ভর স্যার। সংখ্যা আলাদা, একটা 14 আর একটা 16। 16। 14 আর একটা 16, 16। এটা ভিন্ন, এই জন্য এটাকে বলা হচ্ছে পরস্পরের আইসোটোন। আর আইসোবার, যে সব পরমাণুর ভর সংখ্যা এবং নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান হয় কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হয় তাদেরকে আইসোবার বলে। আইসোবার সমূহ অবশ্যই ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। যেমন কপারের আইসোটোপ, কপারের এখানে 29 আর 64, এবং জিঙ্কের আইসোটোপ আছে 30 আর 64। পরস্পর এরা কিন্তু আইসোবার, কারণ কারণ উভয় পরমাণু নিউক্লিয়াসে মোট প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা 64। দেখো এর এবং এর সব কি 64, কিন্তু তাদের প্রোটন সংখ্যা ভিন্ন, একটা 29 আর একটা 30। তাহলে আইসোবার পরমাণুর ভৌত ও রাসায়নিক উভয় প্রকার ধর্মই ভিন্ন। যদি এরকম হয় যে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা এক হয়, ঠিক আছে, এই সরি, হ্যাঁ, ইয়ের সংখ্যা যদি এক হয় কিন্তু তাদের প্রোটন সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে সেটা হবে আইসোবার। মনে থাকবে? এবার দেখো আমরা হুন্ডের নীতি, আপবাউ নীতি এবং পলির বর্জন নীতি, এই নীতিগুলো কি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা একটু একটু শিখবো। এখানে একটা, আমরা এর আগে তোমাদের ইয়ে শিখিয়েছিলাম ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, কি লিখেছিলাম? 2p6, তাই না? কিন্তু এখানে দেখো 2px, 2py, 2pz, এই তিনটা ভাগ করা হয়েছে। হুন্ডের নীতিতে এরকম করে ইলেকট্রন বিন্যাস করা হয়। দেখো 1s2, এই জায়গায় একটা, একটা দুইটা, 2s2, এই একটা দাগ, এই একটা দাগ,
দুইটা, তার মানে 1:2:2 হয়ে গেছে। 2p6 হওয়ার কথা। তাহলে নাইট্রোজেনের তো আমার কত 7, নাইট্রোজেনের 7, তাহলে 2p আমরা 3 লিখতাম, 2p আমরা 3 লিখতাম। যেমন আমি একটু যদি তোমাদেরকে দেখাই, আমরা নাইট্রোজেনের তো 7, এটাকে যদি আমরা করি তাহলে লিখতাম হচ্ছে 1s2, তারপরে লিখতাম হচ্ছে 2s2 আর 2p3 2p3 লিখতাম। স্যার ওয়ার্ডে লেখেন স্যার, ওয়ার্ডে। না, এটাতেই লিখে অসুবিধা নেই, এরকম 3 লিখতাম। কিন্তু এই হুন্ডের নীতি অনুসারে বলতেছে যে 2p3 এইভাবে না লিখে এই জিনিসটাকে আমরা একটু ভাগ করে লিখবো। সেটা আমরা বলছি যে 2px 2py Y 2PZ আর 2pz। এখন এটাকে আমরা ভাগ করে দেবো, এই 3টা আছে, বুঝছো? এখানে যে 3 আছে না, x এ একটা দিয়ে দেবো, y এ একটা দেবো, আর z এ একটা দেবো। ও এই হুন্ডের নিয়ম অনুসারে উনি এইভাবে বলতেছে যে ইলেকট্রন বিন্যাসটা এভাবে যাবে। যেমন এখানে দেওয়া আছে এই যে 1, ওই একটা 1, একটা 1, তিনটা এখানে মেলানো আছে, 2px1, 2py1, 2pz1, এটা নাইট্রোজেন। এখন দেখা যাক অক্সিজেনের তো 8, তাহলে কি হবে? এখানে তো 1 1 করে ছিল, এখানে তো 1 1 করে ছিল, তাহলে এখন কি হবে? এই যে প্রথমে যে 3টা দিয়ে দিয়েছে, পড়তে 7টা হয়ে গেছে, এখন আরো একটা দরকার 8, তাহলে এই প্রথম ঘরে চলে আসবে, 9 হলে এই দ্বিতীয় ঘরে আসবে, 10 হলে তারপরে এই ঘরে আসবে, এইভাবে চলতে থাকবে। যেমন এটা 9, ফ্লোরিনের 9 এই ঘরে আসছে, তারপরে দেখা যাচ্ছে যে যার 10 সে চলে যাবে তারপরের ঘরে, এইভাবে চলে যাবে। এটাকে বলা হচ্ছে হুন্ডের নীতি। এখন একজন বলো, বুঝতে পেরেছো কিনা হুন্ডের নীতি? জি স্যার। স্যার বুঝতে তো পারছি, কিন্তু স্যার 11 হইলে কি হইব? ঘর তো 3টেই আছে, 11 হইলে আরেকটা যাবো কি? ওকে, ভেরি তখন গুড। কি 3s2 তে চলে যাব? তখন 11 3s2 তে হইলে চলে তোমার যাব। ওই 2p6 এর পরে কি আছে বলো তো? 3s2 1s2, 3 স্যার। 2s2, 2p6, 3S তারপরে কি 2 3s না? 2 জি স্যার। হ্যাঁ, 3S2 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 তে চলে যাবে, 3s2 এর জায়গায় 3s1 হবে। ওকে ক্লিয়ার? স্যার। জি স্যার, অবশ্যই। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। জি স্যার। স্যার যে সময় স্যার দুইটা কক্ষপথে স্যার অর্ধেক অর্ধেক পরিমাণে স্যার ইলেকট্রন যাবে স্যার, তখন কি হবে স্যার? যখন অর্ধেক অর্ধেক মানে কিছু আছে যারা অর্ধেক পূরণ স্যার হলেও যেমন স্থির হয়ে কপার, থাকে, স্যার তাই না? কপারেরটা কিন্তু স্যার তখন আমি তোমাদের একটা সমস্যা নিয়ম স্যার। শিখিয়েছিলাম যে যেমন ডি তে 10 নিবে আর নাই 5 নিবে, তাই না? 5 নিলে সে আর ছাড়ে না, তারপরে তখন কি এস এ চলে যেত 4s এ, ঠিক আছে? তখন আমরা 4s এ দিয়ে দেবো, ওই আগের যে নিয়মটা শিখিয়েছিলাম ওইভাবে চলে যাবে, ঠিক আছে? মনে আছে না? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, মনে না থাকলে অসুবিধা নেই, আমরা এখানে পরপর আসবো, এখানে শিখে দেবো আবার। এখন দেখো আউফ বাউ নীতি। এই নীতি অনুসারে সামগ্রিকভাবে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তি উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। উচ্চক্রম বোঝো তো? এই যে এটা যেভাবে শিখলাম, যার যত শক্তি বেশি সে তত আগে সেভাবে চলে আসবে। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমানুসারে উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে, কারণ নিম্ন শক্তির স্তরে স্থিতিশীলতা বেশি। কি কথা বলে একটু মিউট করো। এখন দেখো এইখানে 3d অরবিটালের জন্য n3l2, তাহলে n+1 দেখছো? এই যে n+1, তাহলে n যদি 3 হয় আর l যদি 2 হয় তাহলে 5। 4s অরবিটালে তাহলে যে মেন l আমরা জানি যে উপশক্তি স্তর, আর n জানি আমরা প্রধান শক্তি স্তর, তাহলে 4 হচ্ছে প্রধান শক্তি স্তর আর এই s হচ্ছে উপশক্তি স্তর, ঠিক আছে?
দেখো এল এর মান এখানে 0, এই জন্য 4 + 0 মানে 4, মানে 4টা। এগুলো ইলেকট্রন সংখ্যা দেখাবে, আমরা এগুলো আগেই শিখেছি। এইটা দিয়েই এই যে আমি যে এইগুলো কথাগুলো বললাম এগুলো লিখতেছি, হ্যাঁ, এইটা ব্যবহার করেই আমরা এখানে যে ইলেকট্রন বিন্যাস গুলো করবো তার ধারাবাহিকতা এখানে চলে আসছে, দেখা যায়। আমি যে একটু আগে লিখলাম 1s2 2s2, জি স্যার। হ্যাঁ, এই জি যে স্যার 1s 2s 2p 3s 3p 4s 4d 3d 4p, হ্যাঁ, 5s, জি এই যে স্যার এইগুলো, এটা আমি এর আগে তোমাদের লেখা শিখাইছি না, শিখছো না এর আগে? জি স্যার, জি স্যার, জি স্যার। ফান্ডামেন্টাল কোর্সে। এখন এইটা কিভাবে পেলো? এটা এইভাবে পাওয়া যায়, এই যে এখানে কাটিংটা দেখানো হয়েছে, যে প্রথমে 1s, তারপর এভাবে ঘোরাচ্ছে, ঘুরিয়ে 2s, তারপরে 2p, তারপর 3s, এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, দেখছো? হ্যাঁ, জি স্যার কোথা থেকে কোন দিকে যাচ্ছে? 3s কাটার পরে জি চলে স্যার যাচ্ছে জি এভাবে স্যার ঘুরে এসে 3p, হ্যাঁ, তারপরে 4s, তারপরে এদিক দিয়ে ঘুরে এসে তারপরে 3d, তারপরে 4p, তারপরে 5s। দেখো 4p পরে 5s, এই যে 4p, তারপরে দেখো 5s, দেখছো? তারপরে দেখো 4d, এই যে জি 4d, স্যার হুম, স্যার এফ আইতাছে কোথা থেকে? 4F আইছে বসছে। 4f তো পরে, এই সরি যে সরি সরি 4f, সরি 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 স্যার, হ্যাঁ, আমি লাইনটা 6s আমি এর টলে পরে গেছি। 4f, হ্যাঁ, হ্যাঁ স্যার সরি, আমি টলে গেছিলাম। এই যে 6s এর পরে এই যে 4f, এইভাবে আসবে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস গুলো কিন্তু এই নিয়ম অনুসারে, এই ক্রম অনুসারেই করব, ঠিক আছে? জি স্যার এর আগে তোমরা এগুলো শিখেছো। এই যে এখানে দেখো দেওয়া আছে, কে যেন বলছিলে জানো, আমি এটা দিয়ে দেখাই, 19 দিয়ে দেখাই, হ্যাঁ, তুমি বলছিলে যে স্যার জি স্যার যদি পাস হয়ে যায় তাহলে আমরা কি করব পরবর্তীতে, তাই না? জি স্যার। দেখো 1s2 2s2 2p6, এই যে p6 হোল্ডের নিয়ম অনুসারে কি 2px2 2py2 2pz2 মিলেই 6, তাই না? 3s2 জি স্যার। 3p6 3p6, এখন 3p সিক্স তো 7টা নিতে পারছে না, এই জন্য 4s 1 এ চলে গেছে, ঠিক আছে? তারপরে 21 দেখো 4s2 নেওয়ার পরে আবার 3d 1 এ চলে গেছে, হুম, এই যে 4s এর পরে 4s এর পরে 3d, কারণ 4s এর পরে কিন্তু 4p নাই, 4s এর পরে কি 3d, এই জন্য 4s এর পরে এই যে 3d তে গেছে। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস গুলো করব। এখন দেখো ডি উপস্তরে বিন্যাস, যদি ডি উপস্তরে পূর্ণতার চেয়ে একটি ইলেকট্রন কম থাকে, মানে 9টি ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে কি হবে? কারণ আমরা জানি ডি তে কি 10টা থাকে, ডি তে কয়টা থাকে? 10টা 10টা থাকে। তাহলে যদি 9টা থাকে সেক্ষেত্রে কি হবে? দেখো যদি 9টা থাকে সেক্ষেত্রে কি হবে, দেখো স্যার ডি সেক্ষেত্রে 10 বা আবার আছে D5 এর কথাও আছে, ইলেকট্রন অর্জিত হয় পূর্ণ বা অর্ধপূর্ণ হয় এবং স্থিতিশীল হয়, এজন্য D5 এবং D10 এর ক্ষেত্রে একটু আলাদা। যেমন কপারের 29 দেখো, কপারের 29 এখানে D9 আছে, ডি কত আছে? 9 9 আছে। তারপরে স্বাভাবিকভাবে আমরা D4s, ডি এর পরে 4s2 তে দেওয়া হয়েছে, কিন্তু না, এটা কি হবে, এই 4s এই 1 থেকে 1 কেটে নিয়ে এই 3d তে D10 চলে হয়ে যাবে আসবে, স্যার হ্যাঁ, এই যে 4s 1 কেটে নিয়ে 3d তে চলে আসবে, কারণ এটা নিয়ম, এটা কি নিয়ম, জি স্যার স্থিতিশীলতা আসে, ঠিক আছে? এই জন্য 4s থেকে 1 কেটে নিয়ে 3d পূর্ণ করবে, করে তারপর 4s 1 এ যাবে। এখন দেখো এই ক্রোমিয়ামের 24, ক্রোমিয়ামের কত? 24, এইখানে কত আছে? 4 আছে, আবার 24 এখানে 4s2 আছে, তাহলে এই যে এখান থেকে 1 কেটে নিয়ে কিন্তু এই 4 এ দিয়ে দেবে, দিয়ে কত বানাবে? 5 বানাবে, এই যে 5। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার তাহলে তো স্যার দুটোটা অরবিটাল স্যার অর্ধপূর্ণ হয়ে গেল স্যার, সেই কারণে স্যার হ্যাঁ, ওই যে x1 x2 স্যার ওইগুলাই স্যার বাইর করবো কেমনে স্যার? x1 x2, জি স্যার, হ্যাঁ এখানে তো ওটা তো দুইটা বার করা তো, অরবিটালই স্যার। এটা স্যার তো এখানে তোমার তো হচ্ছে দুটো অরবিটালই স্যার ওই অর্ধপূর্ণ নিয়ম হয়ে গেল না? অনুসারে, ওই যে হোল্ডের
এই যে হুন্ডের নিয়ম যেটা শিখলে না, এই যে এখানে এই যে একটা একটা করে ঢুকে যাবে, তুমি এভাবে ঢুকাই দিবা, বুঝছো? জি স্যার। হুম। একটা একটা করে এভাবে ঢুকাই দিবা, মানে চলে আসবে। সে 4s এর তো যদি দুইটা যাইতো, এই যে এখানে এস, তুমি হুন্ডের নিয়মে দেখো, এখানে যেমন এখানে যদি 4s থাকতো, 4s এখানে দুইটা, এখানে দুইটা হবে না, এখানে একটা হবে। আর একটা এখানে যদি থ্রি ডির ক্ষেত্রে তোমার চলে আসো, আমি এখানে দেখাচ্ছি যে আমরা জানি যে সরি, 3D 10 থাকার কথা বা 5 থাকার কথা, তাই না? কিন্তু ওখানে 4 আছে। তাহলে 3Dর ক্ষেত্রে যদি আমরা ওরকম ভাগ করি, ঘর করি, এরকম এরকম যদি ঘর করি, কি এরকম যদি ঘর করে দিই, তাই না? তাহলে এখানে কটা, দুইটা হবে, এখানে দুইটা হবে, এখানে একটা হবে। যদি 10 হয়, এখানে যদি 10টা বানাইতে হয় আমার, ঠিক আছে, তাহলে এখানে দুইটা হবে, ঠিক আছে। আরো এখানে ঘর কয়টা হবে, আরো দুইটা ঘর হবে, এইভাবে চলতে থাকবে। এই যে 10টা হয়ে গেল। বুঝতে পেরেছো আমার কথা? হুম। স্যার আবার এভাবে একটু ওদের বুঝালে ঘরে, ভালো হয়। আবার একটু বুঝান একটু স্যার, এই যেটা ঘরটা করাইছেন এটা আবার একটু বুঝান। আচ্ছা খেয়াল করো, আমি বললাম যদি প্রতিটা ঘরে কয়টা করে যায়, দুইটা করে, কয়টা করে যায়, দুইটা করে না? জি স্যার, দুইটা করে। এখন 5টার জন্য কয়টা ঘর লাগবে? দুইটা ঘরে তো আর হবে না, 5টার জন্য 3টা ঘর লাগবে, ঠিক আছে না? প্রথম ঘরে কয়টা থাকবে? দুইটা। দ্বিতীয় ঘরে দুইটা স্যার। দুইটা। এখন 5টা যদি থাকে, তাহলে এই ঘরে কয়টা হবে? একটা হবে না? স্যার ওরা এমনি বুঝবো না, আপনি ওই একটা একটা করে দেখান জি স্যার, তাহলে একটা বুঝবো ওরা। একটাই হবে স্যার। হ্যাঁ, এই যে একটা একটা করে দেখলাম। এখন মনে করো যে এখানে 6 আছে, তাহলে কি হবে? এখানে আরেকটা হয়ে যাবে। এখন মনে করো যে না, এখানে 6 নাই, ঠিক আছে, এখানে 6 নাই, এখানে আছে তোমার 10, তাহলে কি হবে? তাহলে আরো ঘর বাড়বে। এখানে স্যার আরো আরো, ঘর বাড়বে। হ্যাঁ, এখানে কয়টা ঘর বেড়ে যাবে? আরো দুইটা ঘর বেড়ে যাবে। দুইটা ঘর বেড়ে গেলে ওই দুইটা এখানে ঢুকে যাবে। এই একটা ঢুকলো, এই একটা ঢুকলো, 8টা হয়ে গেল। এই একটা 9টা, আর এই একটা দিয়ে 10টা। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে। জি স্যার। এখন দেখো এফ উপসেক্ট স্তর, আমি এগুলো কিন্তু নিয়ে এর আগে তোমাদেরকে আলোচনা করেছিলাম। আমার আইডি কার্ড হলে বিকাশ যে করলে দিন। এভাবে চেঞ্জ হয়, এগুলো নিয়ে তোমরা আরেকটু স্টাডি করবা, দেখবা তোমাদের অনেক সুবিধা হবে। জি এফ স্যার। উপশক্তি স্তরে দেখো, এই যে বেরিলিয়াম, তারপরে ল্যান্থেনাইট, ল্যান্থেনাম, সিজিয়াম, এই যে এগুলো হচ্ছে 5D উপস্তরে দেখো ইলেকট্রন প্রবেশ করে 5D2 থেকে 4D10 থাকে। বলছে যে যেমন ধরো এখানে 4D10 আছে, এখানে 5D1 আছে, এখানে 6s2 আছে। এখন তোমার কাছে তুমি তো জানো যে স্যার 5D ডি তো হয় 5টা 10টা পর্যন্ত যায়, তাহলে এখানে ডি তে না দিয়ে এখানে এস এ কেন গেল, তাই না? হয় না? এস এ কেন গেল? দেখো আমরা যেটা শিখেছিলাম, এই যে 5D, শুনতে পাচ্ছ আমার কথা? 5Dর আগে, 5Dর আগে দেখো এখানে কি আছে, 5s আছে, তাই না? তাহলে সচরাচর কি 5s আগে পূর্ণ হবে, তারপরে 5D তে যাবে, তাই না? জি কথা তো স্যার। এটাই। এই স্যার এই ঘটনাটাই কথাটা তোমাদের, আরেকবার একটু বলুন স্যার। হ্যাঁ এই যে বলছি দেখো, এই যে 5D এখানে, কিন্তু 5s এখানে। সাধারণত 5s এর পরে 5D হওয়ার কথা ছিল, কিন্তু না, আমরা কাটিং এর প্রসেসে জানলাম 5s আগে 5D
পরে, তার মানে ইলেকট্রন আগে 5s এ প্রবেশ করবে, করার পরে 5d তে যাবে। ব্যতিক্রম কখন? যদি 5d তে 4 থাকে, 5s এ 2 থাকে, তাহলে 5s থেকে 1 কেটে নিয়ে 5d তে দিয়ে 5 বানাই দিবে, এই জায়গায় ব্যতিক্রম। কিন্তু অন্য জায়গায় অন্য সময় ব্যতিক্রম হবে না। যেমন এখানে ব্যতিক্রম হবে না, কারণ 5d এর সাথে 1 আছে, ঠিক আছে? 5d এর সাথে কি আছে? 1 আছে, এই জন্য সে কাটবে না, এই জন্য পরবর্তীতে 6s এ 2 চলে যাবে। বুঝতে পেরেছো? দেখো এই জি প্রেক্ষিতে স্যার। কয়েকটি মৌলের পরমাণু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস সামগ্রিকভাবে নিচের সারণীতে দেখানো হলো। এইগুলো কি সাধারণত একটু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, যেমন এখানে আরো আছে, ক্রোমিয়াম আছে, কপার আছে, মলিবডেনাম আছে, এইসব গুলো কি একটু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এগুলো এই নিয়মেই হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে জি চর্চা স্যার। করবা। হ্যাঁ, এগুলার কিছু জিনিস থাকে ব্যতিক্রম, সেটা সব জায়গায় আছে। সে ব্যতিক্রম গুলো আমরা যেভাবে করে সেভাবে আমরা মুখস্থ করার চেষ্টা করি। জি স্যার। এবার আসে একটু পলির বর্জন নীতি নিয়ে আলোচনা করি। আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে। বাহ, 12টা সুন্দর বুঝলিও। পলির বর্জন নীতি, কোয়ান্টাম সংখ্যা অনুসারে পরমাণুর ভিতরে ইলেকট্রন বন্টন সম্পর্কে বিজ্ঞানী ডব্লিউ পলি 25 খ্রিস্টাব্দে যে বিখ্যাত নীতি প্রদান করেন তাই পলির বর্জন নীতি। সেটা কি? একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। 4টি কোয়ান্টাম সংখ্যা মানে কি? এন, এল, এম, ও, তাই না? এস, এগুলো সব কি কোয়ান্টাম সংখ্যা না? হ্যাঁ কেরে এগুলোর মান কখনো এক হবে না। এটা হচ্ছে পলির বর্জন নীতিতে বলা হয়। যেমন হিলিয়াম পরমাণুতে মোট 2টি, অর্থাৎ একটি পরমাণুতে 2টি ইলেকট্রন কক্ষের একই আকৃতি, তো উপরের স্তরের একই গঠন এবং উপর স্তরের অবস্থান বিন্যাস একই হতে পারে যদি অরবিটালে এদের ঘূর্ণনের দিকে পরস্পর বিপরীতমুখী হয়। যেমন হিলিয়ামের প্রথম ইলেকট্রনের জন্য n1, L0, M0, S আবার প্লাস হাফ। আবার দেখো দ্বিতীয় ইলেকট্রনের জন্য n1, L0, M0, S মাইনাস। এই পলির বর্জন নীতি অনুসারে বোঝা যায় প্রতিটি শেলের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 2n²। মানে n এর মান যদি 1 হয় তাহলে কক্ষপথ, প্রথম কক্ষপথে হবে 2টা, আর যদি n এর মান 2 হয় তাহলে l এ 8টা, n এর মান যদি 3 হয় m এ 18টা, আর n এর মান যদি 4 হয় তাহলে n এ সর্বাধিক 32টি ইলেকট্রন থাকতে পারে। এটা হচ্ছে পলির বর্জন নীতির সূত্র। মনে থাকবে, আমরা এর আগে এটা পড়েছিলাম। দেখো পলির বর্জন নীতির প্রয়োগ, দেখো এস শক্তি স্তরে L0, M0 হয় এবং m এর মান একটি মাত্র হয়, এস উপশক্তি স্তরে একটি মাত্র অরবিটাল থাকে। এই একটি এস অরবিটাল বিপরীত স্পিনে দুটি করে, অর্থাৎ 1:2 দুইটি ইলেকট্রন থাকা সম্ভব। তাহলে পির জন্য দেখো, পির জন্য কয়টা থাকা সম্ভব? 6টা। আমরা কেন 6টা? দেখো এল কোয়ান্টামে 1, এম 1, আর এম এ হচ্ছে 1, 0, -1 হয়, অর্থাৎ এম এর 3টি মান হওয়ায় পি শক্তি স্তরে 3টি অরবিটাল, এজন্য 3 দুগুণে 6। আর ডির ক্ষেত্রে দেখো এম এ কয়টা? 2, 1, 2, 3, 4, 5টা, আর L2 এজন্য 5 দুগুণে 10, এজন্য ইলেকট্রন থাকা সম্ভব 10টি। এটা তোমাদের স্যারে কোয়ান্টাম সংখ্যা পড়াইছিল না? জি স্যার। হ্যাঁ, ওই সময় তোমাদেরকে স্যারে এই বিষয়টা ক্লিয়ার করিয়ে দিয়েছিলেন যে কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা সম্ভব থাকা এটা নির্ভর করে। এই বিষয়টা নিয়ে আমরা পলির বর্জন নীতির প্রয়োগ নিয়ে আমরা বিস্তারিত আরো আগামী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আমরা তো এখানে পলির বর্জন নীতি শুধু এটুকুই শিখলাম, এটার যে অ্যাপ্লিকেশন আছে আরো কিভাবে প্রয়োগ করা যায় সেটা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে প্রয়োগ করব। পরবর্তী ক্লাসে যে ইলেকট্রন বিন্যাস আমরা শিখবো, এটা ওই নীতিগুলো নিয়ে ইলেকট্রন বিন্যাস করব এবং পারমাণবিক ভর সংখ্যা নিয়ে বা ভর নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ইলেকট্রন সবাই ভালো বিন্যাসে স্যার থাকো। আর গত অনেক ক্লাসে প্রবলেম যা হইতেছে। আলোচনা করেছিলাম সে বিষয়ে কোনো কোশ্চেন আছে?
স্যার আপনার ইউটিউব ইলেকট্রন চ্যানেলের নামটা একটু বলে দিলে বা লিংকটা দিয়ে দিলে আমরা সবাই ওইখানে ইউটিউব